নমস্কার, দূরদর্শনের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আমরা সবাই জানি ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে এবং ওই দিন দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সকলের জন্য ডাক দিয়েছেন এক পেড় মাকে নাম, মার জন্য একটি গাছ আমরা অবশ্যই লাগাবো, মার সম্মানার্থে মাকে শ্রদ্ধা জানাতে। এবং বাস্তবে এটা কতটুকু হচ্ছে এই অভিযানটা এবং আমরা সবাইকে এটা করছি কিনা এই সবটাই আমরা আলোচনা করব। পাশাপাশি বৃক্ষরোপণ, পরিবেশ, স্বচ্ছতা সবটা নিয়ে আজকের আমাদের এই বিশেষ আলোচনা। আমাদের এই বিশেষ আলোচনায় যারা উপস্থিত হয়েছেন চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশেই আছেন রাজ্যের শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক স্যার দুলাল চন্দ্র দেবনাথ। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। তার ঠিক পাশেই আছেন আমাদের রাজ্যের আরেকজন শিক্ষক এবং সমাজসেবক শ্রী মনোজ রায়। নমস্কার স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত এবং দুজনকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ একটা আলোচনায়। প্রথমে আমি দুলাল বাবুর কাছে যাব। স্যার, এই যে অভিযানটা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এক পেড় মাকে নাম, মার জন্য একটি গাছ, মানে একটা অদ্ভুত একটা বিষয় এবং একটা অন্য রকম একটা বার্তা, যার মধ্য দিয়ে গাছ লাগানোটা যেরকম একটা বড় একটা কাজ, বৃক্ষরোপণ যেমন একটা আমাদের সার্বিক একটা কাজ, পাশাপাশি বিষয়টাকে এভাবে মার সাথে যুক্ত করে দিয়েছে, মানে আমরা সবাই কিন্তু এটার সাথে একটা আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়ে গেছে। আমি আপনার কাছ থেকে আপনার অনুভূতিটা শুনবো যে এক পেড় মাকে নাম এই বিষয়টার সাথে আপনার কি অনুভূতি? অ্যাকচুয়ালি আগে অনেকই অভিযান হয়েছে এরকম বা ক্যাম্পেইন হয়েছে যে পরিবেশ রক্ষার্থে গাছ লাগানো বা বনানী সৃষ্টি করা, কিন্তু এই যে নামটার সঙ্গে একটা ইমোশন জড়িয়ে আছে বলে আমার মনে হয় আর কি। আমার এমন একটা ফিলিংস, এখানে মা এবং সন্তানের মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক, সেই সম্পর্ক গাছের সঙ্গে আমরা লিঙ্ক করে দিয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লিঙ্ক করে দিয়েছেন। আমার মনে হয় এটা শুধু গাছ লাগানো না, গাছ লাগানোর পরেও যে আরও কতগুলি কর্তব্য আমাদের থাকে, গাছটাকে পরিচর্যা করা, তাকে প্রোটেকশান দেওয়া, এই সবগুলি যাতে আমরা ভালোভাবে করতে পারি। কেউ যদি তার মায়ের নামে একটা গাছ লাগায় বা মায়ের নামে যদি উৎসর্গ করে, তাহলে নিশ্চয়ই সে পরবর্তী সময়ে একাত্মতা বোধ করবে এবং এটার বাকি যে কাজগুলি, গাছটার যত্ন নেওয়া, তাকে প্রোটেকশান দেওয়া, বড় হওয়া পর্যন্ত তার দেখভাল করা, এগুলি সবগুলি যাতে সে করে, নিশ্চয়ই সে করবে, এর জন্য যুক্ত করা হয়েছে বলে মনে হয়। একদম একদম স্যার, আমরা অনেক কিছু শুনবো আজকে এই বিষয়গুলো নিয়ে এক এক করে। তো আমি মনোজবাবুর কাছ থেকে সেই একই বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু জন্মদাত্রী মাই কিন্তু আমাদের সব থেকে প্রধান মানে স্নেহের জায়গা এবং আমাদের পরম গুরু আমরা বলতে পারি। সেই মার নামে একটি গাছ, মানে একটা অদ্ভুত একটা বিষয়, একটা টান, একটা আলাদা একটা ওই গাছটার প্রতি আমাদের একটা মমতা স্নেহ তৈরি হয়ে যাবে। আপনি তো পুরোপুরি এই বৃক্ষরোপণের সাথে পুরো রাজ্যের সঙ্গে, বিভিন্ন রাজ্যের বিদ্যালয়গুলির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনার অনুভূতিটা আগে শুনবো, যে গাছের সাথে আপনার অনুভূতি আর এই বিষয়টার সাথে। ব্যাপারটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যে আহ্বানটা রেখেছেন, এটা আহ্বানটার মধ্যেই রয়ে গেছে যে প্রত্যেকেই প্রত্যেকের মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ঠিক। তো মাননীয় প্রধানমন্ত্রী ওই জায়গাটাতেই যে জনগণকে সচেতন করতে চেয়েছেন বা ছাত্রছাত্রীদের সচেতন করতে চেয়েছেন, কেননা ছাত্রছাত্রীরা আগামী দিনের নাগরিক। আজকে যখন একটা ছোট বাচ্চা গাছের প্রতি তার একটা আকর্ষণ বাড়বে, ভালোবাসা বাড়বে, তাহলে সে যখন নাগরিক হবে, নাগরিক হতে হতে প্রতিটা স্টেজে সে গাছের সম্বন্ধে তার ভালোবাসাটা প্রকাশ পাবে। তার বাড়িতে হোক, তার বিদ্যালয়ে হোক, তার বন্ধুর বাড়িতে হোক, তখন সে পরামর্শ দেবে যে একটা গাছ লাগানো প্রয়োজন, গাছ লাগানোটা ভালো। একজন থেকে আর 5 জন অনুপ্রাণিত হবে। তো সেই কারণেই সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী এই আহ্বানটা রেখেছেন। এবং দেখা গেছে আমার নিজ বিদ্যালয়েও বা অন্যান্য বিদ্যালয়ে যে আমি যাই, তো সেখানে দেখা গেছে যে এক পেড় মাকে নাম যে অনুষ্ঠান বিভিন্ন বিদ্যালয়ে হয়েছে রাজ্যে, তো সেখানে বাচ্চারা ঠিক গাছ নিয়ে এসেছে বাড়ি থেকে এবং বাচ্চারা লাগাচ্ছে। অনেক অনেক জায়গাতে বাচ্চারা তাদের মাকে নিয়ে এসছে, সঙ্গে করে মাকে নিয়ে বৃক্ষরোপণ করেছে। হ্যাঁ, যেমন আমার বিদ্যালয়ের কথাটা স্পেশালি আমি বলতে পারি। আমার বিদ্যালয়ে যখন ছুটির পূর্ব মুহূর্তে বাচ্চারা
কম বেশ এক একটা ক্লাস এক এক দিন কাজ করে কিচেন গার্ডেনে। তো দেখা গেছে বাচ্চারা নিজেদের মধ্যে ঈর্ষান্বিত হয়ে যায় যে না আমি জল দেব, ছোট ছোট বাচ্চারা। আরেকটা বলে যে না আমি আজকে দেব, তুমি কালকে দিয়েছো, তুমি দিতে পারবে না। এই যে বাচ্চাদের মধ্যে যে আবেগটা এসেছে, হ্যাঁ, সেই আবেগটা কিন্তু এই 6 থেকে বাচ্চাটাকে 12 কলেজ পর্যন্ত নিয়ে যত দিন যাবে তত আকর্ষণ আরো বাড়বে বলেই আমার ধারণা। একদম। আমরা শুনবো আর অনেক কিছু মনোজবাবু আপনার কাছ থেকে। তো দুলাল স্যার, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে বৃক্ষরোপণ, যেটা আমাদের পরিবেশের সাথে কি বলবো, মানে পুরো পরিবেশটাই এই আমাদের প্রকৃতি যেটাকে আমরা বলে থাকি, প্রকৃতির মধ্যে গাছ একটা মানে সব থেকে বড় একটা বিষয়। তো এই প্রকৃতির কোলেই আমরা রইলাম, সেই প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য আমরা কিন্তু অনেক কিছু করে থাকি, তার মধ্যে বৃক্ষরোপণ হলো একটা বড় উদ্যোগ। যেহেতু আমরা ত্রিপুরায় রইলাম, ত্রিপুরার বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্যোগগুলো আমরা পাচ্ছি, কিছুদিন আগে যেটা পেলাম অত্যন্ত বন্যার মধ্য দিয়ে আমরা গেলাম। এই যে প্রকৃতির যে একটা ভারসাম্য, যেটা গাছের উপর কিন্তু অনেকাংশেই নির্ভর করছে, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে শুনবো। এই যে ভারসাম্য যেটা প্রকৃতি, সেটা কিভাবে নির্ভরটা থাকছে? আমরা অ্যাকচুয়ালি যদি আমরা আরও এগিয়ে যাই কিছুটা, সেখানে দেখবেন যে এই যে আমরা এখন বেঁচে আছি, পৃথিবীটা যে আছে, তার একটা বড় অবদান কিন্তু বনানী বা বৃক্ষের উপরেই আছে। যেমন পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই অবস্থাটা ছিল না। একটা তখন পৃথিবীতে কিছুই ছিল না, একেবারে মানে কি বলবো, মানে একটা গ্যাসীয় পিণ্ড ছিল। তারপরের থেকে অনেক বছর পরে ধীরে 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 আজকে আমরা হাজার হাজার বছর পরে এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। তো এই জায়গায় এসে পৌঁছার পরে আমরা এখন দেখছি যে গাছপালার যে অবদান, এটা ছাড়া পৃথিবী কিন্তু একেবারে মরুভূমি হয়ে যাবে। কারণ এই যে ব্যালেন্স বলছেন, যেটা পরিবেশের যে বিশুদ্ধতা, তার পেছনে গাছের ভূমিকা মানে একেবারে কি বলবো, মানে সব থেকে বেশি। এই যে আমরা আজকে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা কি নিচ্ছি? বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি। তো সেই অক্সিজেন আমরা কে দেয়? আমাদের গাছে দেয় আমাদেরকে। পাশাপাশি আমরা যে নিঃশ্বাস বায়ুর সঙ্গে যে আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, যেটা পরিবেশকে তথাকথিত মানে ওষুধ করছে, খারাপ করে দিচ্ছে, সেটা আবার গাছ কিন্তু টেনে নিচ্ছে। মানে দূষিত বিষয়টাকে গাছ নিয়ে নিচ্ছে নিজের মধ্যে এবং বাতাসটাকে শুদ্ধটাকে আমাদের জন্য দিচ্ছে। আরও পাশাপাশি একটা বিষয় দেখবেন, এই যে বন্যার কথা আপনি বললেন, কিছুদিন আগে যে বন্যা, যে কোনো সময় বন্যা হোক, দেখবেন নদীতে বা যেখানে হোক, যখন বৃষ্টির জলটা যখন যায়, দেখবেন একটা ঘোলাটে একটা কালার হয়ে যায়, মানে মাটি কালার। তার মধ্যে প্রচুর মাটি মিশে আছে, মাটির কণাগুলি মিশে আছে। এগুলি কোথায় যাচ্ছে? এগুলি জলের সঙ্গে চলে যাচ্ছে। তো গাছ কিন্তু, যদি গাছ ঘাস সব কিছু, তার যে শিকড় কিন্তু এই মাটির কণাগুলিকে শক্ত করে ধরে রাখে। তার মানে ওই অবস্থা থেকেও আমাদেরকে বৃক্ষ বা বনানী আমাদের রক্ষা করছে। তো গাছের এই যে পরিবেশ, তারপরে আপনি সৌন্দর্যায়নের কথাও যদি বলেন, আপনি কালচারের সাইডেও যদি বলেন, সমস্ত কিছুতেই গাছের অবদান অস্বীকার করা যায় না। একদম গাছ অগ্রণী ভূমিকা নিচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য। ঠিক স্যার, আমরা শুনবো ওর বিষয়গুলো। এই যে আমি মনোজ বাবুর কাছ থেকেও ঠিক একই বিষয় জানতে চাইবো, যে এই যে পরিবেশকে ব্যালেন্স রাখার জন্য, একটা সমতা রাখার জন্য আমরা বৃক্ষরোপণ করছি, যেটা স্যারও বললেন যে মার সাথে যেরকম একটা আলাদা অনুভূতি, ঠিক তেমনি একটা শিশু বা একটা স্টুডেন্ট যখন সেই গাছটা মাকে নিয়ে এসে লাগানো হয়, তখন কিন্তু সেই অনুভূতিটা নিয়েই কিন্তু করছে, এবং কে জল দেবে, কে পরিচর্যা করবে, এটা নিয়ে একটা তাদের মধ্যে একটা প্রতিযোগিতা। এই সবটাই তো স্যার ঠিক আছে, কিন্তু অনেক সময় কি এরকম হয়, আমরা অনেক অভিযানই দেখি, যে অভিযানগুলো স্বচ্ছ ভারত অভিযান, তারপর অভিযানগুলো হচ্ছে, পাশাপাশি কিছুটা কি এরকম থাকে যে আমরা শুধু একটা অনুষ্ঠানকে করার জন্য, কোনো ক্যাম্পেনিংয়ের জন্য করছি, মানে বাকি দিনগুলো সেটার দিকে লক্ষ্য রাখছি না, এরকম কি চলে নাকি না এটা পুরো বছরই আমরা খুব নজর রেখে কাজটা করছি? একটু আপনার থেকে শুনবো। এখানে ব্যাপার হচ্ছে যে মানসিকতা, বেশিরভাগ বিদ্যালয়ে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, বেশিরভাগ বিদ্যালয়ে হয়তো একজন বা দুইজন শিক্ষক বা শিক্ষিকা পরিশ্রম করে, তাদের দেখে হয়তো অনুপ্রাণিত হয়ে আরেক দুইজন যায়, ছাত্রছাত্রী যায়। কিন্তু এটাকে যদি পুরোপুরিভাবে যে ম্যান্ডেটরি করা যেত, তাহলে হয়তো আরও উন্নত হতো। কেননা দেখা গেছে অনেক বিদ্যালয়ে প্রচুর জায়গা পড়ে আছে, কিন্তু যদি এখানে
বাগান করা যায়, বিশেষ করে কিচেন গার্ডেন যদি করা যায়, তাহলে হয় কি যে সমস্ত বাচ্চারা মিড ডে মিল খায়, যেমন ধরুন ছোট্ট একটা উদাহরণ, মরিচ। আজকের বাজারে মরিচ হচ্ছে 500 টাকা কিলো, প্রচুর দাম, ঠিক। কিন্তু শুধুমাত্র যদি কিছু মরিচ গাছ লাগানো যায় তাহলে কি হয়, বাচ্চারা মানে প্রতিদিনের রান্নাতে মরিচ দিতে হয়, আর মানে গুঁড়ো মরিচ থেকে কাঁচা লঙ্কাটা স্বাস্থ্যপ্রদ অনেকটা। তারপরে যেমন ধরুন ধনে পাতা যান বাজারে কয়েকটা 10 টাকা করে, 10 টাকা 20 টাকা করে 4টা 5টা ধনে পাতা। তো আজকে একটা স্কুলে যখন 300-400 বাচ্চার জন্য সবজি রান্না করা হচ্ছে, সবজির মধ্যে ধনে পাতা দিলে এটার স্মেলটাই অনেকটা মানে বেড়ে যায়, এবং এটা খাদ্য মানে গুণমানও এটা বেড়ে যায়, বাচ্চাদের গ্রহণ করার মানসিকতা বেড়ে যায়। কিন্তু ধনে পাতা যদি লাগানো যায় অল্প কিছু, প্রচুর পরিমাণে ধনে পাতা এমনই একটা জিনিস, অনেকটা এক ধরনের তৃণ, মানে একদম ভর্তি হয়ে যায়। হ্যাঁ, তো কিন্তু এই সমস্তগুলো ভাববে কে? আমার প্রশ্ন হচ্ছে এই সমস্তগুলো ভাববে কে? অনেক বিদ্যালয়ে দেখা গেছে সবাই ভাবে, মানে আমি ইচ্ছা না থাকলেও বলতে হচ্ছে, কারণ এটা আলোচনা, এটা বলাটা উচিত, 80 যাই বেতন পাই। আমি যখন জয়েন করেছিলাম সাউথে, তখন আমাকে একজন টিচার বলছে, ওইটা ওইদিকে সাবরুমের দিকে, বলছে উলনে ডুবনে 5000। তো আমি তো আর বুঝতে পারছি না কি বলে রে, এটা নতুন জয়েন করেছি। তাই আমি বললাম, দাদা আপনি এটা কি বললেন? উলনে ডুবনে 5000 মানে কি? মানে সূর্য উঠলো এলাম, ডুবনের টাইমে গেলাম, 5000। তার মানে কি, মানে করছে তো শিক্ষক অশিক্ষক সবাই এই কাজের সাথে যুক্ত আছে, বেশিরভাগ মানুষ তো করছেন না, বেশিরভাগ মানুষ কিছু সংখ্যকের মধ্যে হয়তো, কিন্তু এটাও থাকবে। ব্যাপার হচ্ছে কিছু সংখ্যক, আমি বলবো না, আমি যেটা বাস্তব সেটা আমি বলবো। হ্যাঁ, মানে যে প্রতিটা বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা আছে, যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা ওইটার দিকে বেশি করে নজর দেয়, তখন ওই বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অনুপ্রাণিত হয়। হ্যাঁ, তো একটা ব্যাপার হচ্ছে কি, আজকে করোনার সময় দেখা গেছে অক্সিজেনের মূল্যটা কি। ঠিক, আসলে এই যে আমরা এখানে বসে আছি, বিনা পয়সায় শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এটার মূল্য আমরা কেউই বুঝতে পারি না, কিন্তু করোনা আবহে সবাই বুঝতে পেরেছে অক্সিজেনের মূল্যটা কি। তো অক্সিজেন তো একমাত্র পাওয়াই যায় গাছ থেকে, তাহলে আমাদের প্রত্যেকেরই কর্তব্য গাছ লাগানো। তো এইটাকে আরো বেশি করে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, এটা তাদের মানসিকতার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তাহলেই আগামী দিন যতদিন যাবে তারা বড় হবে, ভাবী নাগরিক হবে, এবং তারা তখন আমাদের যে রাজ্যটাকে তখন সবুজ শস্য শ্যামলা করে তুলতে পারবে। একদম। একটা বিষয় আপনি বললেন যে সারা বছরই মানে কাজটা করা দরকার, একটা বিশেষ উৎসব বা অনুষ্ঠানে। আমরা তো বিশেষ অনুষ্ঠানের সময় কাজগুলো করি, কিন্তু পুরো বছরের যে পরিকল্পনাটা, সেটা ব্যাপারটা হলো এরকম যে অ্যাকচুয়ালি দেখবেন বনমহোৎসবটা হয় সাধারণত আমরা মাসে করি, মানে আমাদের এখানে জুন জুলাই। কেন করি? কারণ ওই সময় বর্ষার সিজনটা, বৃষ্টির সিজনটা। কারণ আপনি যেই চারা গাছটা আপনি রোপণ করলেন, ন্যাচারালি তার অলরেডি সে জলটা পেয়ে যায়। আর অন্য সময়ে আমরা করতে যাই না কেন এই কাজটা, তাহলে তা প্রচুর পরিমাণে তার মধ্যে জল দিতে হবে। তবে এর জন্য ওই সিজনটা বেছে নিয়েছে। তবে ওই সিজনটা গাছটা লাগালেও, যে প্রসঙ্গটা কথাটা শুরুতেই বলা হয়েছিল, বাকি সময়ে বিশেষ করে ড্রাই সিজনে কিন্তু আমরা তাকে কিন্তু পরিচর্যা করতে হবে, বিশেষ করে জল কিন্তু আমরা দিতে হবে। একদম একদম। এবং এইটাই হলো মানে মূল বিষয়টা, গাছটাকে লাগিয়ে দিলাম আমরা, খুব সুন্দর করে ঘটা করে অনুষ্ঠান করে আমরা এই কাজটা করে থাকি, কিন্তু পরবর্তী সময় সেই স্যার যেটা বললেন যে 1-2 জনের মধ্যে সেই লক্ষ্য রাখার বিষয়টা থাকছে, এটা সকলের মধ্যে একটা মানে চেতনাটা, মানে আমার মনে হয় চেতনাটা জাগতে লাগবে যে এই গাছটা কতটা। অনেক সময় কি হয়, এমন জায়গায় আমাদের মাঠের মধ্যে লাগানো হয়েছে, স্কুল ক্যাম্পাসের মাঠে, সেখানে পরবর্তী সময় বাচ্চারা খেলাধুলা করছে বা গোচারণ হয়ে গরু ঢুকে গেল, কুকুর ঢুকে গেল, গাছটাকে নষ্ট হয়ে গেল পরবর্তী সময়। তো এটার জন্য প্রোটেকশনেরও একটা বিষয় কিন্তু থাকছে, কিভাবে এটাকে বাঁচানো যায়। প্রতিটা স্কুলেই তো ইকো ক্লাব থেকে অর্থরাশি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এটাকে প্রোটেকশন দেওয়ার মতো পরিস্থিতি করাই যায়। 2 নাম্বার হচ্ছে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি, যেমন আমার স্কুলে আমি যেটা করেছি বা অন্যান্য স্কুল হচ্ছে তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে এইভাবে করে, যেহেতু বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে আমাকে পরামর্শদাতার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কারণে যে স্কুলে ভিজিটে যাই ওদেরকে বলি এই ব্যাপারগুলো।
যেমন আমার স্কুলে হয়েছে কি প্রতিটা ক্লাস একটা ক্লাস এক এক দিন তার জন্য পার্টিকুলার জায়গা ভাগ করা আছে। বাণী বিদ্যাপীঠে যখন করোনা ছিল তখন সময়ও কাটে না, কী করবো, ভাবলাম যে স্কুলে কিছু গাছ লাগাই। আমাদের স্কুলে 3-4টা গাছ ছিল না। তখন আস্তে আস্তে বিরাট দুটো বাগান হয়ে গেল। তো এখন এত বড় বাগান তো আমার একার দ্বারা দেখাশোনা করা সম্ভব না। তো আর এছাড়া ছাত্রছাত্রীদেরকে যদি ইনভলভ করিয়ে দেওয়া যায়, তাদেরকে অনুপ্রাণিত করা যায়। প্রথম কেউ আসতে চাইতো না, তারপর আস্তে এখন দেখি বাচ্চারা নিজেরা ঝগড়া লেগে যায়, না আমি যাব, আমি জল দেবো, তুমি দিতে পারবে না, আমি দেবো, এই সমস্ত হয়। তো পুরো আমাদের তো বাগান বিরাট বড় বাগান, এখানে পার্ট করা আছে 6, 7 লাইক দিস 12 পর্যন্ত। NSS এর জন্য ভাগ করা আছে, ইকো ক্লাবের জন্য ভাগ করা আছে, ITCL এর জন্য ভাগ করা আছে, প্রত্যেকের জন্য ভাগ করা আছে। তো এবং বাচ্চারা যারা নিজের থেকে, কারণ আজকে দীর্ঘ 3-4 বছর ধরে দেখছে, আমরা ক্লাসে গিয়ে বলি কারা কারা বাগানে গাছকে ভালোবাসো তারা রোল নাম্বার দাও। তো আমরা ওইভাবে কাউকে জোর দিয়ে বলি না তোমাকে বাগানে কাজ করতে হবে, আমরা ওইভাবে রোল নাম্বার নেই। নিয়ে ওই বাচ্চারা ছুটির আগে যখন মানে বেশিরভাগ ক্লাস শেষ হয়ে যায় তখন আমরা যে এমনিতে তো একটা ওয়ার্ক এডুকেশন ছিল, ওয়ার্ক এডুকেশন একটা টাইম থাকে, SSSP আগে ছিল আমাদের মধ্যে, এটা তো কি বলে সোশ্যাল সার্ভিস অ্যান্ড স্কুল পারফরমেন্স। তো বাচ্চারা যে গাছে জল দেওয়া প্রয়োজন জল দেয়, যে জায়গায় ঘাস পরিষ্কার করা প্রয়োজন ঘাস পরিষ্কার করে। তো আমাদের এটা যেহেতু মেয়েদের স্কুল, তো বিশেষ করে মানে মেয়েরা যেগুলো পছন্দ করে টক জাতীয় ফল, কামরাঙ্গা হোক, জলপাই হোক, তারপরে তেঁতুল হোক, এই সমস্ত গাছ আছে। তো বাচ্চারা যখন এগুলো ফল ধরে বাচ্চারা খায়, হ্যাঁ তারাও খুশি হয়, তারা বাচ্চারা খায়, আমরা পেরে দিই, বাচ্চারা সবাই খায়। হ্যাঁ, এই সমস্ত গাছ লাগানো হয়েছে এবং বাচ্চারা প্রত্যেকটা গাছেই মানে যেখানে প্রয়োজন মাটি দেওয়া, জল দেওয়া, ঘাস পরিষ্কার করা বাচ্চারা করছে। তো এবং তাদের দেখে যারা আগে নাম দেয়নি তারাও এবার এসে কাজ করে। অবশ্যই তাদেরকে তত্ত্বাবধানের জন্য শিক্ষক শিক্ষিকারা পাশে আছেন। এখন শিক্ষক শিক্ষিকাও রুটিন করে দেওয়া হয়েছে, যেমন 6 এর মধ্যে এই দিদিমণি থাকবে, 7 এই দিদিমণিদের বেলাও সেম বলি, কারা আগ্রহী, যারা আগ্রহী নিজের থেকে তাদেরকে এখানে দেওয়া হয় যে আপনি 15 মিনিট 20 মিনিট দেখবেন মেয়েরা যাতে ঠিকভাবে কাজ করে, কোনো সমস্যা না হয়। তো আস্তে পরিবর্তন হচ্ছে, আমার স্কুলের কথাই বলছি, আস্তে দিদিমণিরাও এগিয়ে আসছে, টিচাররাও এগিয়ে আসছে। তো এভাবে প্রত্যেকটা স্কুলে যদি এভাবে রুটিন করে দেওয়া যায় তাহলে প্রত্যেকটা স্কুলকে সবুজ করা যাবে। ঠিক আমরা একটু দুলাল স্যারের কাছ থেকে শুনবো যে স্যার স্কুল ক্যাম্পাসে তো স্যার যেটা বললেন যে এভাবে একটা অগ্রগতির পথে যাচ্ছে, যে শুধুমাত্র এক পের মাকে নাম এটা শুধু কথায় বা একটা কোনো অভিযানের মধ্যে সীমাবদ্ধ নয়, বা একদিন অনুষ্ঠানটা ঘটা করে করলাম এটা নয়, যা মানে স্যারের বক্তব্য থেকে আমাদের মনে হচ্ছে যে এটা অবশ্যই স্নেহ, মায়া, মমতা এবং ভালোবাসা দিয়ে এটা কাজটা চলছে। কিন্তু অফিসের ক্ষেত্রে যখন আমরা অফিস ক্যাম্পাসে যাই বা বাড়ি ঘরে যখন ফ্ল্যাট বাড়িতে থাকি তখন কিন্তু গাছ লাগানোর বিষয়টা পরিসরটা একটু কমে আসে, কারণ অফিস প্রাঙ্গণে কিন্তু সেই রকম জায়গাও সেরকম থাকে না, একটু কম থাকে। সেক্ষেত্রে কিভাবে আপনারা দেখছেন বা করছেন এই বিষয়টা? এখন কিন্তু মানুষ অনেকটাই সচেতন হয়েছে বলে আমার মনে হয়, আর এই অভিযানটার প্রভাবও পড়েছে, কারণ অনেক অফিস আদালতে কিন্তু গাছপালা লাগানো হচ্ছে এবং আনুষ্ঠানিক লাগানো হচ্ছে যেরকম, সেরকম পাশাপাশি আমি দেখছি ব্যক্তিগতভাবেও কিন্তু মানে নিয়ে যাচ্ছে। সরকারি চারা গাছগুলি যখন আমাদের অফিসে আসে তখন যারা অফিসের সঙ্গে যুক্ত তারা অনেকে নিজে চেয়ে নিচ্ছে যে আমি বাড়িতে লাগাবো। তো আরও একটা ব্যাপার হলো সঙ্গে কি, এটা অনেকটা এই স্তরেও গেছে, অনেকেই দেখছি গাছপালাকে নিজের থেকেই ভালোবাসছেন। এখন তো ভীষণভাবে ডেকোরেট করা হচ্ছে, মানে হোম ডেকোরেটও হচ্ছে, গাছ ডেকোরেটও হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে ইনডোর প্লান্ট, আউটডোর প্লান্ট, এটা নিয়ে একটা ভালো একটা মানে কি বলবো প্ল্যানিং এর মতো চলছে বিভিন্ন ওয়েডিং বা বিভিন্ন অনুষ্ঠান। বিষয় দেখবেন এর মধ্যে একটা সংস্কৃতি আমি দেখছি, এটা আগে খুব কম ছিল এখন খুব বাড়ছে বলে আমার মনে হয়, এটা হলো ছাদ বাগান। ছাদের মধ্যে দেখবেন এখন বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি ফুল টুল তো আছেই, ফলও হচ্ছে। হ্যাঁ, একটা ভালো কিন্তু শহর আগরতলা শহর আমরা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, বেশ ভালো একটা। গ্রামাঞ্চলে তো প্রচুর জায়গা, তখন তো আর গাছ লাগানোর বিষয়টা আর সেই রকম ভাবে আছে, প্রচুর আছে, বাড়ি ঘরে আছে, দেখাশোনা হয়ে যাচ্ছে। কিন্তু শহরাঞ্চলের বাড়ি ঘরের মধ্যে মুষ্টিমেয় জায়গার মধ্যে যেটা আপনি বললেন যে ছাদ বাগান, সেটা অবশ্যই এখন একটা খুব চোখে পড়ার মতো একটা বিষয় হয়েছে। গ্রামেগঞ্জে তো জায়গার অভাব নেই, ওরা লাগাতে পারছে এইভাবেই, কিন্তু শহরেও কিন্তু কম জায়গার মধ্যে এখন কিন্তু বেশ ভালোই হচ্ছে, সৌন্দর্যায়নের ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে এবং ছাদও মানুষ ব্যবহার করছে। যেটা আমাদের মনোজ স্যার প্রথমে বললেন যে
কাঁচামরিচ, ধনেপাতার কথা বললেন, টমেটো এটা- হচ্ছে। হ্যাঁ, অনেক টমেটো হচ্ছে, বাড়িতে ছাদ বাগানে আছে, অনেক বাড়িতে Kitchen garden এর আগরতলাতে মতো আমি ঠিক। দেখেছি আগরতলাতে, অনেক বাড়িতে ছাদে ছাদ বাগান আছে। ওরা বাগান করেছে, ফুল আছে, ফল আছে, সবজি আছে, সব ধরনের গাছ আছে। কাঁচামরিচ, ধনেপাতা এগুলি আছে। হ্যাঁ, এগুলো তো কমন তো থাকেই, ফল গাছ আছে, ফুল গাছ আছে। হ্যাঁ, মানে ছাদ বাগান অনেকের বাড়িতে কিন্তু এখন দেখা যায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে, ঠিক। এটা বোঝা যাচ্ছে। আর আরেকটা লাভ আছে ছাদ বাগান করলে, আরেকটা বড় লাভ কি, ছাদের মধ্যে যেমন যে জিনিসটা গরম হয় তাড়াতাড়ি, ঠান্ডা হয় তাড়াতাড়ি, ঠিক ঠিক ঠিক। তো ছাদগুলো সিমেন্টের গরম হয় দেরিতে, ঠান্ডা হয় দেরিতে, অর্থাৎ দিন রাত 24 ঘন্টা এই গরমই থাকে। ঠিক। ছাদ বাগান করলে লাভটা কি হয়, যেটা যাবে ওই তাদের উপর দিয়ে চলে যাবে, যার ফলে হচ্ছে কি গরম হবে কম, ঘরটা ঠান্ডা তাহলে থাকে ঘরটা অনেকটা। কি হবে, ঠান্ডা থাকবে। ঠিক 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 এটা একটা ঠিক। বিরাট এটা বিশাল উপকারিতা। বড় একটা ব্যাপার, কারণ এই যে আমাদের এই যে অতিরিক্ত গরম আমরা যেটা দেখলাম কিছুদিন আগে, তখন কিন্তু এই বিষয়টা সবাই নাজেহাল এবং ছিল। তার সঙ্গে হবে কি, যেমন ধরুন কেউ 4 তলাতে থাকে, পয়সার অভাব থাকলেও কষ্ট করে এসি লাগায়, বাধ্য হয়ে এসি লাগায়, কিছু করার নেই। তো যদি সে বুদ্ধি করে পুরো ছাদের মধ্যে সবাই মিলে ফ্ল্যাটের পুরোটাই যদি ছাদ বাগান করা যায়, একটু হাঁটা চলার রাস্তা রেখে, যে কাপড় শুকুতে দেবে এই জন্য রাস্তা, পায়ে চলার রাস্তা রেখে যদি পুরোটাই ছাদ বাগান করা যায়, তাহলে গরমটাই থাকবে না। একেবারে ঠিক, মানে একদম ঠিক কথা সঠিক বললেন কথা, স্যার। একদম হ্যাঁ, দারুণ। এটা আরেকটা বিষয় আরেকটা দেখেছি বিষয় স্যার, হলো যে এখানে- অনেকের মানে বাড়ির ওয়াল দেয়ালের মধ্যেও দেখা গেছে যে গ্রিন কালারের গাছ হ্যাঁ, কিছু, হ্যাঁ, আছে। যেগুলো আমরা মানে ক্লাইম্বিং টাইপের হ্যাঁ, গাছ, মানি climbing tree, প্লান্ট হ্যাঁ, এর climbing ধরনের tree, যেগুলো ক্লাইম্বিং হয়, এগুলো দিয়ে অনেকে ডেকোরেটিং করে রাখছে, এটাও কিন্তু বেশ অনেক ভালো। স্যার স্যার শুনবো একটু, স্যার হ্যাঁ। একটা কথা বললেন যে এসির কথা যে বললেন, এসিটা কিন্তু আমরা কৃত্রিমভাবে ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা করি, ঠিক আছে, তো এটা কিন্তু আমার পরিবেশ ক্ষতি করছে। না, এখন তো আজকাল তো প্রত্যেক রুমে রুমে ঘর এসি। ঠান্ডা থাকছে কিন্তু পরিবেশ প্রচন্ড গরম হয়ে যাচ্ছে। প্রচণ্ডভাবে গরম হচ্ছে, এবং এটা যদি আমরা এটাকে রিডিউস করতে পারি, যেমন একটা বাড়িতে যদি 3টা ঘর, 3টা রুম থাকে, 3টা রুমে 3টা এসি, এই পরিবর্তে আমরা একটা ব্যবহার করতে পারি, এক ঘরে তাহলে তো মানে 2টা ব্যবহার করতে অন্তত পারি। কমিয়ে দেওয়া গেল। আরও 2টা কমিয়ে দেওয়া গেল। আর পাশাপাশি এই ছাদ বাগানের কথা আপনি বললেন, এটা যদি করা যায় তাহলে হয়তোবা আমার এসি ছাড়াই আমি চলতে পারি, ন্যাচারাল চলতে পারি। আমি কলকাতা একটা স্কুলে দেখেছিলাম, মানে নামটা মানে মানে একটু মনে পড়ছে না, ঠিক আছে, অসুবিধা না, নেই। নামটা মনে আছে, মানে একটু অভূতপূর্ব নাম, ঠিক আছে। জ্যাংরা আদর্শ বিদ্যালয় স্কুলের নাম। 4 তলার উপরে ওরা ছাদ বাগান করেছে। এটার মধ্যে আমার ছবি আছে সঙ্গে, এখন আমি দেখাতে পারছি না, এটার মধ্যে আছে মানে কুমড়ো, উচ্ছে, মানে কি নেই এটার মধ্যে। তারপর টবের মধ্যেও না, কিন্তু ওরা কি করেছে, সিমেন্টের বস্তার মধ্যে মাটি ভরে ভরে এটার মধ্যে গাছ লাগিয়েছে। পুরো ছাদের মধ্যে শুধু পায়ে চলার রাস্তা আছে, আর কিছু বাকি নেই। এত সুন্দর ছাদ বাগান করেছে বিদ্যালয়। একদম। আরেকটা বিষয় কি স্যার, যখনই আমরা বৃক্ষরোপণের কথা বলবি, পাশাপাশি কিন্তু পরিবেশটাই কিন্তু আমাদের একটা সমতা এবং একটা ব্যালেন্সের মধ্যে আসছে। এটার সাথে আরেকটা বিষয়ও খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন আমরা কোনো গাছ লাগাবো বা গাছ নিয়ে ভাববো, আমরা কিন্তু জায়গাটাকে খুব পরিষ্কার করে নিই, সাজিয়ে নিই, গুছিয়ে নিই। এই যে স্বচ্ছতা, ক্লিনলিনেস, এটা কিন্তু মানে যেটা স্যার বললেন, আপনি বললেন যে করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, কিভাবে আমরা সুস্থ থাকব, পরিষ্কার থাকব, স্বচ্ছ থাকব। পাশাপাশি এটা এখনো চলছে, এই যে বৃক্ষরোপণ হচ্ছে, এই যে এক পেড় মাকে নাম, এই অভিযান আমরা করছি, তো মার উদ্দেশ্যে মাকে শ্রদ্ধা করে, মাকে সম্মান জানিয়ে গাছ লাগাবো, জায়গাটাকে আমি সুন্দর করব না? এই বিষয়ে একটু শুনবো স্যার, যে স্বচ্ছতাটা কিভাবে হচ্ছে পাশাপাশি। অ্যাকচুয়ালি তো স্বচ্ছতা আক্ষরিক অর্থে যদি আমরা বলি পরিষ্কার পরিচ্ছন্নতা, কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা যদি আমরা আরও ডিপলি বা আরও ব্রডলি যদি আমরা চিন্তা করি, এটা শুধু যে আমার আশেপাশটা যে পরিষ্কার করে রাখলাম, আমার ঘরটা পরিষ্কার করে রাখলাম, শুধু তা না। কিন্তু আমাদের যেই কথাটা উঠলো যে আমরা যদি গাছপালা মাধ্যমেও কিন্তু আমরা অনেক বেশি মানে সৌন্দর্যায়ন আমরা বৃদ্ধি করতে পারি। যেই কথাটা আপনি বললেন, একটা গাছ যখন আমি কোনো একটা জায়গায় লাগাবো, নিশ্চয়ই আমি একটা নোংরা জায়গায় আমি গাছটা লাগিয়ে রাখবো না, আগে ওই জায়গাটা আমি ক্লিন করবো, টবেই হোক আর মাটিতেই হোক, তো ওই জায়গাটা আমি পরিষ্কার রাখবো, তো পরিষ্কার করব, করার পরে আমি লাগাবো। তারপরেও ক্লিননেসের মধ্যে আরও ডিপলি যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি আমরা আরও ব্রডার সেন্সে নিতে হবে। যেমন আমি আমার বাড়ি ঘর এগুলি আমি পরিষ্কার রাখলাম, কিন্তু আমার সামনের যে আশপাশটা, যেটা আমরা এই মানসিকতাটা এখনো আছে যে আমার বাড়িটাই সুন্দর থাক, কিন্তু বাড়ি রাতের অন্ধকারে এখনো আমরা দেখি যে চুপ করে নিয়ে বাইরে ফেলে দিলাম, ড্রেনে ফেলে দিলাম, রাস্তায় ফেলে দিলাম। ওই ভাবনাটা থেকে এখনো আমরা হয়তো সেইভাবে বেরিয়ে আসতে পারছি না। কি করা দরকার? তো একটা ব্যাপার কি, যে স্বচ্ছতার যে ব্যাপারটা, নেচার ম্যাগাজিন পত্রিকাতে একটা তথ্য বেরিয়েছিল যে বাইরে যে মানে যে কোনো জায়গায় যে
মলত্যাগ করা, এইটা মানে মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে জোর দিয়েছেন এটাকে কিভাবে আটকানো যায়, এবং এইটার কারণে শুধুমাত্র মানে গবেষণায় বেরিয়েছে, যেটা নেচার ম্যাগাজিনে বেরিয়েছে, 60 থেকে 70 হাজার শিশু মৃত্যু রোধ করা গেছে। আর স্বচ্ছতা মিশন কার্যকরী হওয়ার ফলে শিশু মৃত্যুর হার 3 ভাগের 1 ভাগ মানে কমে গেছে, 1/3 এসে গেছে, শুধু স্বচ্ছতা মিশনের জন্য শুধুমাত্র বিরত হওয়া গেছে। তো ব্যাপারটা কি, আস্তে আস্তে মানুষের মধ্যেও সরকার যেমন, কেন্দ্রীয় সরকার যেমন পদক্ষেপ নিচ্ছে, রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে, এর ফলে মানুষের মধ্যে জনসচেতনতাও বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পর পরিষ্কার হচ্ছে। এবং এই যে উনি যে বললেন একটু আগে যে গ্রামে যে প্রচুর জায়গা আছে, গাছপালা আছে, গ্রামে জায়গা আছে, গাছপালা আছে, সবই ঠিক আছে, এবং এই কারণে আজকে শহরে যে পরিমাণ গরম, ঠিক একই সময়ে আপনি গ্রামে গিয়ে দাঁড়ান, এর অর্ধেক গরমও নেই। এক নাম্বার 2, ওই দিকেও কিন্তু সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। যেমন ধরুন আমরা এখানে আলোচনা করছি, গ্রামের লোকও দেখবেন, আমার জানা মতে অনেক গ্রামের লোক এসে ফল গাছ নিচ্ছে, ফুল গাছ নিচ্ছে, তারাও তাদের বাড়িটাকে সাজাতে চাইছে। বিভিন্ন গাছ অলরেডি কিন্তু আছে, তারপরেও বিশেষ করে একটা বাগান করে যে বাড়িটাকে কিভাবে সাজানো যায়, বিভিন্ন এক্সট্রা অর্ডিনারি ফুল গাছ, পাতাবাহার দিয়ে, তাদের মধ্যেও কিন্তু এই ব্যাপারটা কাজ করে। ঠিক একদম। এবং এই বিষয়টার মধ্য দিয়ে আমরা হয়তোবা যেই সচেতনতা যেটার কথা আমরা বলছি, যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করব, যে বৃক্ষরোপণ এবং তার পাশাপাশি স্বচ্ছতা, এটা মনে হয়, আমার মনে হয় এর মধ্য দিয়ে আর একটু বেশি এগিয়ে যাবে। তো দুলাল স্যার, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে সব কিছুই তো আমরা করছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে গাছটাকে লাগিয়ে দিলাম, সেটা রয়েছে, কিন্তু একটু যত্নের অভাব, একটু পরিচর্যার অভাব কিন্তু আমাদের মধ্যে চলে আসে, কারণ এখন আমরা সবাই একটু বেশি ব্যস্ত। তো সেক্ষেত্রে কি করা উচিত, সাধারণ নাগরিকের কি করা উচিত, বা ছোট্ট ছেলে মেয়েদের কি করা উচিত, আমরা একটু আপনার কাছ থেকে শুনবো। আমাদের যেটা করা উচিত, অলরেডি আপনার মনোজ স্যারের কথা বললেন যে অনেকেই এখন আমরা সচেতন হয়ে গেছি, আর স্কুল কলেজে যে উদ্যোগগুলি অলরেডি সরকারিভাবে নেওয়া হচ্ছে, শিক্ষক শিক্ষিকারা নিচ্ছেন, অলরেডি তাদের সচেতন করছেন। যেই বাচ্চাটা স্কুলের গাছের গোড়ায় জল দিচ্ছে বা দেওয়ার জন্য ছুটে আসছে, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, সে যখন বাড়িতে আসবে, বাড়িতেও নিশ্চয়ই সে এই চেষ্টাটা, তার মানে উদ্যোগটা থাকবে। তাছাড়া সে যখন বড় হলে নিশ্চয়ই তার মধ্যে যে এই যে গুণটা সৃষ্টি হবে, সৃষ্টিটা থেকে যাবে। আরেকটা ব্যাপার হলো, স্বচ্ছতা থাকাটা কিন্তু এটা কিন্তু একটা অভ্যাস, সেই অভ্যাসটা কিন্তু ক্রিয়েট হয়, এটা বাই বার্থ কিন্তু আসে না। জন্মের পরে শিক্ষক শিক্ষিকা, মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন, তাদের থেকে কিন্তু আমরা দেখে দেখে শিখি, এবং একবার যদি এই অভ্যাসটা আমরা ক্রিয়েট করতে পারি, নিশ্চয়ই এই অভ্যাসটা আমাদের মধ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যে অবশ্যই এই অভ্যাসটা মানে থেকে যাবে। এবং তারপরেও যে কথাটা আপনি বললেন যে কি করা আমাদের দরকার, সরকারি উদ্যোগ তো আছেই, এছাড়াও কিছু কিছু অ্যাওয়ারনেস যারা বুঝেন, যেমন হচ্ছে আমাদের মনোজ স্যার, তার মতো যারা এই বিষয়টা নিয়ে কাজ করেন, তারা আরও বেশি প্রচার করতে পারেন, মানুষের কাছে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে মানুষ নিশ্চয়ই, এখন তো মানুষ অনেক বেশি মানে বুঝে, তো সেই বিষয়টা বুঝবে। স্বচ্ছতার মধ্যে এমন একটা বিষয় আছে যে একটা পবিত্রতা, একটা মানে মনে হয় যেন মনটা ভরে যায়, এটা মানে লিঙ্ক, একটা কি আধ্যাত্মিকতার একটা সম্পর্ক আছে। তো আমার মনে হয় একবার যদি এটা সৃষ্টি হয়ে যায় কারোর মনের মধ্যে, যেমন উনি গাছকে ভালোবাসেন, এরকম অনেকে যারা গাছপালাকে ভালোবাসেন, তারা যেভাবে হোক তার মধ্যে কিন্তু তারা যুক্ত থাকবেন। হ্যাঁ, তার জন্য পাওনা দেনার কোনো সম্পর্ক থাকবে না, একদমই না। সেই জায়গায় যদি আমরা যেতে পারি। একটা সময় ছিল যখন যে কোনো অনুষ্ঠান উদ্বোধনে মোমবাতি জ্বালানো হতো, এখন এটা বন্ধ হওয়ার পথে, জল সিঞ্চন করা হয়। নাম্বার 2, আমাদের যে সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ, এটার থেকে এটা চালু করেছি আজকে গত কয়েক বছর ধরে। আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা কি করি, আমরা অতিথি যারা আসে তাদেরকে কিন্তু গিফট দেই চারা গাছ, চারা গাছ গিফট দেই, যাতে ওনারা গিয়ে বাড়িতে গাছটা লাগায়, এবং এটা দেখে আর অন্যরাও ইনডোর প্ল্যান্টও হয় যে ঘরে সাজিয়ে রাখা যায়, হ্যাঁ, যাতে সাজিয়ে রাখা যায়। তো আমরা মানে মনে করি যে সমস্ত সরকারি অনুষ্ঠানে এই প্রক্রিয়াটা যদি চালু করা হয়, যে অতিথিদেরকে গিফট হিসেবে যদি দেওয়া হয়, মানে অবশ্যই চলছে বিষয়টা, এটাকে আরো বেশি করে প্রসারিত করা হলে, সমস্ত অনুষ্ঠানে প্রসারিত করা হলে কি হবে, আরো এটা সচেতনতা বৃদ্ধি পাবে। একটা বিষয় এখন বললেন যে আমাদের এখানে যে এই চারা গাছের সিঞ্চনের মাধ্যমে যে কোনো অনুষ্ঠান সূচনা করার বিষয়টা,
গত বছরের দিকে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, এর মধ্যে বিভিন্ন রাজ্যের লোকেরা এসেছিল। তার মধ্যে তারা যখন দেখলো যে আমরা এই কাজটা করছি, তারার মধ্যে এখনো কিন্তু ওই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এটা রয়ে গেছে। অনেক উৎসাহিত হয়েছে, আমাদের প্রশংসা করেছে যে খুব একটা ভালো জিনিস আমরা দেখে গেলাম। আমাদের রাজ্যে না তাহলে লক্ষ্য করুন, এই যে ব্যাপারটা ওরা দেখে গেছে, ওটা কিন্তু ওরা ওদের এখানে বলে গেছে আমরা গিয়ে আমাদের রাজ্যে করবে। এই তো আমি যেটা বললাম, এটা তো আমি জানি না, আপনি এখন বললেন ওরা গিয়ে কিন্তু ওদের রাজ্যে চালু করবে। এবং এইভাবেই হয়তো বা মানে একটা যে ব্যালেন্স ইকোসিস্টেম, এটাও কিন্তু সুন্দর প্রসারিত হবে, প্রসারিত হচ্ছে। স্যার, অলরেডি তো আপনারা এই ধরনের উদ্যোগগুলো করছেন, যে আমরা বিভিন্ন সময় মঞ্চে দেখতে পাই যে চারা গাছ উপহার স্বরূপ দেওয়া হচ্ছে বা জলসিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানটার শুভ সূচনা হচ্ছে। তো এটাকেই, আর আপনি যেটা বললেন মানুষ সচেতনতার পথে এগিয়ে যাচ্ছে, আর কি কি করা উচিত সেটাও আপনি বলেন। এখন আমরা একটু যদি, অনেক কিছুই আমরা করি আজকাল, আমরা আধুনিকতার ছোঁয়ায় আছি, ডিজিটাল ইন্ডিয়ায় আছি, তো ডিজিটাল পরিষেবাগুলো তো আমরা নিচ্ছি। বাড়িতে এসি, যেটা স্যার বললেন যে প্রতিটা রুমেই 3টে এসি, ইলেকট্রনিক্স জিনিস আমরা খুব বেশি, আমরা ইলেকট্রনিক্সের উপর নির্ভরশীল। তো সেটা কি কোনো ক্ষেত্রে পরিবেশকে কি ক্ষতিকর প্রভাব দিচ্ছে না? এখন যে সিস্টেমটা চলছে, ইলেকট্রনিক্স যে খুব বাড়ছে, ওইটা থেকে কি কীভাবে নিজেকে একটু বিরত রাখতে পারি, ওইটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি বিজ্ঞানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, বিজ্ঞান তার নিজের পথে মানে এগিয়ে যাবে। তবে একটা বিষয় যে এটা কতটা রিডিউস করা যায়, একেবারে প্রয়োজনে যখন আমরা ব্যবহার করি, যেটা আগের আলোচনাও আনলাম যে যেই বাড়িতে হয়তো 3টা এসি আছে, সেই বাড়িতে যদি একটা করা যায়, কারণ আমরা যদি সবসময় তো আর এটা ব্যবহার করা হয় না, করা যেতে পারে। সেই রকম যেখানে যেখানে আমার একেবারে দরকার, আপনি মোবাইল ফোনের কথাই বলেন না, এটা আমরা কত অপ্রয়োজনীয় ব্যবহার আমরা করি। একদম, কিন্তু আজকে খুব প্রয়োজনীয় বিষয়টা, তো অতি প্রয়োজনীয় বিষয়টা আমরা সেই প্রয়োজনের জন্যই যদি আমরা ব্যবহার করি, তাহলে তার ব্যবহারটা অনেকটাই কিন্তু কমতে পারে। আর আরেকটা ব্যাপার হবো, আমরা নেচারের আরও কাছাকাছি যেতে পারলে, যেটা মনোজ স্যার আলোচনা বললেন যে গ্রামেগঞ্জে এখন সচেতন হয়ে গেছে, তারা বাড়িঘর বা বিভিন্ন জায়গায় গাছপালা দিয়ে পরিষ্কার সুন্দর করে রাখছেন, গাছপালাও লাগাচ্ছেন, সাজিয়ে রাখছেন। একটা বিষয় আমি উল্লেখ করি, দেখেন গ্রামের রাস্তায় একটা বড় বট গাছ, তো সেই গাছটা নিচে গ্রীষ্মের দুপুরে যখন আপনি হেঁটে গিয়ে যদি কতটা সময় বসেন, ওইখানের যে স্নিগ্ধতা, ওইখানের যে আপনার যেই আরামটা আপনি পাবেন, এটা কি 10টা এসি লাগিয়েও কি আপনি সেই জায়গায় যেতে পারবেন? তো সুতরাং আমরা প্রকৃতির আরো কাছাকাছি যদি আমরা যেতে পারি, তাইলে নদীর ধারে একটা গাছ, সেই গাছের নিচে বসা, সেটার একটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা। তবে মানে আমার অভিমত, একদম বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে এটাই ওদের তো এটাই বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি বাধ্যতামূলক করা হয় যে বাচ্চাদেরকে সচেতন করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, এবং এই ব্যাপারে প্রতিটা শিক্ষক, প্রতিজন শিক্ষক শিক্ষিকাকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান থাকবেন, ওনাকে এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। তাহলে খুব কম সময়ে ত্রিপুরা রাজ্য একদম সবুজ হয়ে উঠবে। একদম। আমরা অনুষ্ঠানের একদমই শেষের দিকে চলে আসলাম, তো যেহেতু অনুষ্ঠানটাকে শেষ করব, তো যাওয়ার আগে দুলাল বাবু, আপনার কাছ থেকে একটা মেসেজ আমাদের সকল দর্শক বন্ধুদের জন্য এবং আমাদের যারা ছাত্রছাত্রীরা বা শিক্ষক শিক্ষিকারা বা যারা আমাদেরকে দেখছে, তাদের জন্য একটা ছোট্ট করে মেসেজ কি বলবেন? আমি একটা কথাই বলবো, এই প্রোগ্রামটার নামের মধ্যে একটা পবিত্রতা এবং একটা মা সন্তানের একটা যে রিলেশন, এটা জড়িত আছে। প্রত্যেকেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, প্রত্যেক নাগরিক আমাদের ভারতবর্ষের, আমরা সবাই একটা করে গাছ লাগাবো, লাগিয়ে এটা আমার মায়ের নামে আমি উৎসর্গ করব, এবং শুধু লাগাবোই না, পরবর্তী সময়ে যা যা করার সেটাও আমরা করবো, এবং এটা করলেই এই পৃথিবীতে আমরাও বেঁচে যাব, কারণ আমাদের পরিবেশ এবং যা আছে এটা আমরা রক্ষা করতে পারবো। একদম, অসংখ্য ধন্যবাদ। আর মনোজবাবু, আপনার কাছ থেকেও আমি ছোট্ট করে একটা বার্তা চাইবো, যারা আমাদের শিক্ষক সমাজ এবং যারা ছাত্রছাত্রীরা আজকে দেখছেন অনুষ্ঠানটা। আমি একটা কথাই বলবো, প্রথমে শিক্ষক সমাজকে বলবো যে আমরা কিন্তু যে স্যালারি পাই, আমরা আমাদের সন্তান প্রতিপালন করি, ফ্যামিলি প্রতিপালন করি, অতএব আমাদের পড়ানো ছাড়াও অনেক কাজ রয়ে গেছে। বিশেষ করে যে স্কুলটাকে সুন্দর করা, স্কুলটাকে সবুজ শস্য শ্যামল করে তোলা, এ ব্যাপারে প্রত্যেকের নজর দেওয়া উচিত, এবং সঙ্গে ছাত্রছাত্রীদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে, কেননা তোমরাই আগামী দিনে ভারতের নাগরিক। হ্যাঁ, তোমরাই
ভারতকে পথ দেখাবে এবং তোমাদেরকে ছোট থেকে এটার দিকে এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ মনোজবাবু, অসংখ্য ধন্যবাদ দুলালবাবু, আপনাদের দুজনকে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আর দর্শক বন্ধুরা, আপনারা তো বরাবরের মতোই জানেন যে গাছ হলো প্রাণ, একটা গাছ একটি প্রাণ। সেই প্রাণকে যদি আমরা বাঁচিয়ে রাখি তাহলে আমরাও বেঁচে থাকবো। চলুন না সবাই মিলে গাছ লাগাই। এক পেড় মাকে নাম, একটা মার জন্য গাছ লাগাবো, সেটাকে যত্ন করব, ভালোবাসবো এবং আদর দিয়ে বড় করব। পাশাপাশি স্বচ্ছতা তো আমরা বজায় রাখবই, নিজে সুন্দর থাকবো, পরিষ্কার থাকবো, আশপাশটাকে আরও বেশি করে সুন্দর রাখবো। তাহলেই হয়তোবা আমরা শস্য শ্যামল সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।